ভাতের এক লোকমা মুখে তুলতে আমার শাশুড়ি ভাতের প্লেট কেড়ে নিয়ে রাগী চোখে বললেন, সবাইকে আগে পরিবেশন না করে একা খাওয়ার অনুমতি তোমায় কে দিয়েছে বৌমা? গলা দিয়ে আর ভাত নামলো না আমার। আসলে খুব খিদে পেয়েছিল মা, কথাটা আর মুখ ফুটে বেরোলো না। প্লেট রেখে সবাইকে পরিবেশন করতে করতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। পেটে খিদে থাকলেও খাওয়ার ইচ্ছেটুকু আর থাকলো না। আমি ঘরে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যায় নতুন শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখার সময় শাশুড়ি সহ আমার দুই ননদ আর এক কাকিমা এলেন আমার রুমে। আমার নতুন শাড়ি দেখে আমার ছোট ননদ টেনে নিয়ে বলল, এটা তো খুব সুন্দর বৌদি, আমি এটা নিচ্ছি কেমন? আমি একবার শাশুড়ির দিকে তাকালাম, তিনি নির্বিকার। আমার আর কিছু বলার থাকলো না, হালকা হেসে ঘাড় নাড়লাম। নতুন বউ হওয়ায় শাড়িটা আমার বাপের বাড়ি তরফ থেকে আমার ঠাকুমা দিয়েছিল। ভীষণ পছন্দের শাড়ি ছিল ওইটা আমার, কিন্তু কি আর করার। পরের দিন আমাদের হানিমুনে যাওয়ার প্ল্যান হতে থাকলো। ডাইনিং রুমে সবাই মিলে ঠিক করে বলল সামনাসামনির মধ্যে কোথাও ঘুরতে যেতে, কারণ একটাই ননদরাও নাকি তাদের ছোট বাচ্চাদের নিয়ে আমাদের সাথে যাবেন। তাদের বক্তব্য, তারাও কতদিন ঘুরতে যান না, আর সেখানে গিয়ে তো তারা আমাদের প্রেম করা দেখতে যাবেন না, নিজেদের মতো ঘুরবেন। আমি মলিন হাসলাম, বুঝলাম কিছু বলে লাভ নেই, অন্তত যাওয়াটা তো হচ্ছে। এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই বাদ সাধলেন আমার শাশুড়ি মা। জানালেন, গত 1 মাসের ভিতর আমরা বর বউ কোথাও ঘুরতে যেতে পারবো না। আমার শাশুড়ির কথা বাড়ির সবাই মান্য করে চলে বিধায় তাকে সবাই অনুরোধ করে রাজি করাতে পারলেন না ঘুরতে যাওয়ার ব্যাপারে। আমি আর কিছু না বলে সবার চোখের আড়ালে নিজের রুমে চলে এলাম। তার 3 দিন পর আমার বাপের বাড়ি যাওয়ার কথা ঠিক হলো। এই বিষয়ে কেউ কোনো বাধা সাধল না, তাই আমিও তেমন সেসব কিছু নিয়ে ভাবলাম না। বেজায় খুশি হলাম আমি যাওয়ার কথা শুনে। কতদিন যে মা বাবাকে দেখি না, মায়ের হাতে রান্না খাই না, বাবার আদর খাই না। আনন্দে মন নেচে উঠল আমার। কিন্তু যাওয়ার দিনই সকালে ননদের বাড়ির মানুষজন এসে হাজির। সকাল থেকে সেই আয়োজন করতে করতে সকাল গড়িয়ে দুপুর, আর তারপর দুপুর গড়িয়ে বিকেল। আমার সারাটা দিন রান্নাঘরে কেটে গেল। তার উপর শাশুড়ি মা অতিথিদের তুলনায় বেশি রান্না করালেন। শারীরিকের থেকে মানসিক কষ্ট শ্বশুরবাড়িতে প্রথম কোনো বিষয়ে আমার চোখে ভর করল। মন খারাপের অশ্রু। নতুন বউ হওয়ার দরুন কাউকে কিছু বলতেও পারলাম না। বেসিনে মুখ ধুয়ে আবার লেগে পড়লাম রাতের রান্নায়। কেউ খেয়ালও করলো না আমার আজ বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। এটুকু শুনে নিশ্চয় ভাবছেন আমার শ্বশুরবাড়ির নরকের সমান। ভাবাটাই স্বাভাবিক। এতে গেল মিথ্যার এপিঠ, ও আবার ওপিঠটা আপনাদের দেখা একটু, তারপর বাকিটা আপনারা বিচার করবেন। সেই দিন দুপুরে না খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ বাদ আমার শাশুড়ি আসেন আমার ঘরে ভিতর প্লেট নিয়ে। এসে গম্ভীর গলায় বলেন, বৌমা খাওনি কেন? রাগ হয়েছে শাশুড়ির উপর? আমি থতমত খেয়ে উঠে এসে বসে বললাম, না মা, আসলে শরীরটা ভালো লাগছিল না। আপনি আবার খাবার নিয়ে আসতে গেলেন কেন কষ্ট করে? মেয়ে না খেয়ে থাকলে কি মায়েরা খেতে পারে? বড় করে হা করো তো দেখি এবার। বলেই তিনি 1 লোকমা ভাত আমার মুখে পুরে দিলেন। তারপর আমায় নরম গলায় বোঝালেন, নতুন বউদের একটু বুঝে শুনে চলতে হয়। বাড়ি ভর্তি অতিথি থাকলে বা বাড়ির বউকে আগে ভাগে খেয়ে নিতে নেই। ও হ্যাঁ, বলা ভালো, অতিথি চলে যাওয়ার পর খিদে পেলে আমি আগে ভাগেই খেয়ে নিই। এটাও শাশুড়ি মায়েরই আদর্শ। সেই দিন সন্ধ্যায় ননদ শাড়ি নিয়ে চলে যাওয়ার আধা ঘন্টা পর আমার শাশুড়ির হাতে একটি শাড়ি নিয়ে আমার ঘরে ঢুকলেন। শাড়িটি দেখে বোঝা যাচ্ছিল ভীষণ দামি এবং মাত্রাধিক সুন্দর। কারোর একবার দেখে পছন্দ হতে বাধ্য। এটা রাখো বৌমা, আর মন খারাপ রেখো না। ছোটটা খুব আদরে বড় হয়েছে তো, তাই পছন্দের জিনিস আগে ভাগেই নিয়ে নেয়। তোমায় কিন্তু এবার একটু কঠিন হতে হবে। নিজের প্রিয় জিনিস নিজেকে আগলে রাখতে হবে। সব সময় কিন্তু কেউ পাশে থাকবে না, বুঝলে? সেদিন শাশুড়ি মায়ের কথা শুনে আমার তার প্রতি শ্রদ্ধায় মন প্রাণ ভরে উঠেছিল। সত্যি, এভাবে বুঝিয়ে আমায় আগে কেউ বলেনি। তারপর থেকে আমি নিজের প্রিয় জিনিস আগলে রাখতে শিখেছি, কিছুটা হলেও। তারপর হানিমুন প্ল্যান ক্যান্সেল হওয়ার পর যখন মন খারাপ করে আমি ব্যালকনিতে বসেছিলাম, তখন শাশুড়ি মা আমার ঘরে ঢুকে আমার হাতে 2টো সুইজারল্যান্ডের টিকিট দিয়ে বললেন, পরের মাসে মেয়ে জামাইরা সবাই চলে যাবে, তখন দুজনে ঘুরে এসো দূরে কোথাও। এমনি অ্যারেঞ্জ ম্যারেজ, এখন দুজনকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যামিলি ট্রিপের জন্য তো সারা জীবন পড়ে আছে। পুরো ফ্যামিলিকে আস্তে আস্তে আপন করে নাও, তার আগে
সেই দিন আমি আমার সামনে আমার শাশুড়ি মা নয়, নিজের মাকে দেখেছিলাম। নিজের মায়েরা যেমন না বলতে মনের কথা বুঝে যায়, তেমনি তিনিও যেন না বলতে আমার মনের কথা বুঝে গিয়েছিলেন। দিন দিন তার প্রতি শ্রদ্ধা যেন আমার বেড়েই চলেছিল। যেদিন আমি বাপের বাড়ি যেতে পারিনি কাজে যাবে, রাতের রান্নার পর কলিং বেলের শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে যখন মা বাবাকে হাসি মুখে দাঁড়ানো দেখলাম, এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম মা বাবার বুকে। মা তখন আদর করে বলল, তোর শাশুড়ি যখন সকালে ফোন করে জানালো তুই আসবি না, তখন ভীষণ মন খারাপ হয়েছিল। তারপরে উনি আমাদের এখানে আসার প্রস্তাব দিলেন। আমরা নাকচই করেছিলাম, কিন্তু তিনি অনেক অনুরোধ করলেন। বললেন, আমার মেয়েটা সকাল থেকে মুখ কালো করে আছে, আপনারা আসলে আমার উপর থেকে তার অভিমান একটু হলেও কমবে। তুই আর অভিমান করে থাকিস না মা শাশুড়ির উপর। তার মতো শাশুড়ি তুই সত্যি ভাগ্য করে পেয়েছিস। আমার মনে আর কোনো সংকোচ থাকলো না এই সংসার নিয়ে। এমন শাশুড়ি মা যার কাছে আছে, তাদের মন খারাপ কি থাকতে পারে? আজ আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে চোখে জল নিয়েই জড়িয়ে ধরলাম আমার খুশিতে খুশি হয়ে দাঁড়িয়ে থাকা আমার শাশুড়ি মাকে। তিনিও হেসে আমায় জড়িয়ে ধরে আশীর্বাদ করে বললেন, আমি যে দুঃখ পেয়েছি সংসারে, আমি থাকতে আমার বউয়ের গায়ে তার আঁচও লাগতে দেব না। আমি বুঝলাম, সবসময় মানুষের কঠিন দিক দেখে বিচার করলে হয় না, আর না সবাই খারাপ হয়। হাতের 5 আঙুল তো 5 রকম হবেই।